সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে। আমরা কথা বলবো একজন নারীর সাথে যিনি ক্যামেরার সামনে আছেন, তার পরিচয়টি আপনাদেরকে দেব। তো দর্শক, আমাদের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আমরা বিভিন্ন সময় সমাজের বিভিন্ন অসহায় মানুষ, বিভিন্ন নারী উদ্যোক্তা, বেদে সম্প্রদায়, হিজড়া সম্প্রদায় নারীদের নিয়ে আমরা প্রতিবেদন করে থাকি। তো তেমন একটি প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, তা আমাদের ভিডিওটি আজকে দেখতে থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি আছি, ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো শুরুতে আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম চুমকি। আমার দেশ উত্তরবঙ্গে, নাটোর, রাজশাহীর ভিতর পড়ে। আমি ঢাকাতে থাকি। আমার ঠিকানা হলো, আমি ঢাকাতে যে মগবাজার, এখানে আমাদের গুরুমার কাছে কাজ করি, কালেকশন করি, সবাই মিলে একখানে আমরা থাকি। আপনি কি মানে তৃতীয় লিঙ্গের নারী? জি জি, আমি তৃতীয় লিঙ্গের নারী, আমি হিজড়া। আমি হ্যাঁ, আমি হিজড়া নারী। আমি বলবো না যে আমি এটা, আমি যেটা বাস্তব এটাই আজকে আমি ক্যামেরার সামনে এবং মিডিয়ার সামনে আমি এটা বলবো। দর্শক, যিনি ক্যামেরার সামনে আছেন তিনি আমাদেরকে অনেক আগ্রহ করে ডেকেছেন যে তার লাইফ স্টোরিটি তিনি আপনাদের মাঝে শেয়ার করতে চান। আমরা আজকে এই তৃতীয় লিঙ্গের নারীর জীবনের গল্পটি আপনাদের মাঝে শেয়ার করব। তিনি কিভাবে বেড়ে উঠেছেন, ছোটবেলায় কিভাবে কেটেছে, তার কোথায় কেটেছে, সেই বিষয়গুলো আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরব। তো আপু, আপনি তো বলেছেন রাজশাহী অঞ্চলের নাটোর আপনার বাড়ি। জি জি জি। তো আপনার বাবা মা কি করে, কোথায় থাকে তারা, গ্রামে না ঢাকাতে? বাবা মা ধরেন কি যে থাকে, আমাদের সবগুলা থাকে। আমার ধরেন একটা বড় ভাই আছে, সে থাকে দেশে। তারপরে আমার আম্মা আছে। আমার বাবা ধরেন বলতেও নাই, এখন আছে। এটা বলতে গেলে অনেক পারিবারিক অনেক কথাই। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? আপনি খালি আমার ফ্যামিলিতে আমার আম্মা আছে, আমার বাবা আছে, আমার হলো একটা বড় ভাই আছে, বড় ভাই বিয়ে শাদী করছে, ইত্যাদি। এই সবাই মিলে আছে একখানে। আচ্ছা, আপনারা তাহলে ভাই বোন দুইজন? জি জি। আপনি ছোট? জি জি। আচ্ছা, তো আমরা সেই আপনি ছোট এবং আপনার ছোটবেলার গল্পটা আমরা শুনতে চাই। আপনি কিভাবে বেড়ে উঠেছেন? আচ্ছা ঠিক আছে, আমি এটাই বলবো। যখন আমার বয়স ছিল যখন 12 বছর, সেখন আমি আমাদের বাসার ওখানে স্কুল ছিল, প্রাইমারি স্কুল, মানে সরকারি স্কুল। সেখানে আমি যাওয়া আসা করতাম, পড়তাম। ক্লাস 1 থেকে 3 থেকে ক্লাস 5 পর্যন্ত অনেক কষ্টে আমি পড়ছি। যখন আমার আস্তে আস্তে শরীর গঠন সব কিছু আস্তে আস্তে একটি নারীর উপর মানে রূপ যখন ধারণ যখন নিল, হ্যাঁ, চেঞ্জ যখন হয়ে যাচ্ছে, সেখন আমি কি করবো। সেখন লাস্টে যখন স্কুলে যখন আমি যেতাম, বন্ধু বান্ধব আমার গায়ে টাচ করতো, মানে আমাকে নিয়ে হাসাহাসি, রং তামাশা অনেক কিছুই করতো। ছোটবেলায় কি আপনি মানে ছেলেই ছিলেন নাকি? হ্যাঁ, আমি ছোটবেলা ছেলে ছিলাম। আচ্ছা, এটা হলো আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার দৈনিক গঠনও চেঞ্জ হয়ে যাচ্ছে। দৈনিক গঠন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে যখন স্কুলে যাই, এরকম বাচ্চারা এরকম বন্ধু বান্ধব গায়ে টাচ করে, এটা হাসাহাসি করে, এরকম করতে করতে স্কুলে আমি আর পড়তে পারলাম না। সেখন আমি কি করব, সেখন আমার বাড়িতে আমার চুল আস্তে আস্তে বড় হতে থাকে। আমার চুল, আমার গঠন, মেয়েদের সব কিছু আস্তে আস্তে বড় হতে থাকে। আমার আম্মা কি করছে, চুল নিয়ে যায় সেলুনের ভিতর কেটে কেটে দেয়, যে উনি হলো আস্তে আস্তে কেন এরকম মেয়েদের মতন হয়ে যাচ্ছে। সেখন এরকম করে চুল কেটে কেটে দেয়। সেখন কি করব, সেখন আম্মা এরকম করে বলে, ঘর থেকে তুই বের হইস না। ঘর থেকে আমাকে বের হতে আমাকে দেয় না। বের হলে সেখন বলে কে যে দেখো হিজড়ার মা যাচ্ছে। সেখন মা সেখন রাস্তাতে যদি বাজার টাজার আপনার যে শারীরিক চেঞ্জটা হচ্ছে, এটা আপনি বুঝতে পারছেন কত বছর বয়সে? আমার বয়স যখন 12 থেকে 13। 12 থেকে 13 যখন বয়স, তখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মানে শারীরিক গঠনটা আস্তে আস্তে চেঞ্জ মেয়ের দিকে, মেয়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, বলেন। তারপরে এরকম যে তারপরে এরকম কি হয়েছে, আমার আম্মা এরকম রাস্তাতে গেলে সে এখন বলে যে হিজড়ার মা যাচ্ছে। তারপরে লোকে হাসাহাসি বলে, এটা এসে মা এখন আমার প্রতি টর্চার করে। তারপরে আমার ভাই এরকম রাস্তাতে যায়, সে এখন লোকজন মানে গ্রাম অঞ্চলের লোকজন বলে দেখো হিজড়ার ভাই যাচ্ছে, এরকম কুসমস্যা অনেক কিছু বলতে চাইলো। তারপরে আমাকে কি করলো, মহল্লার ভিতর নিয়ে একদিন মহল্লার সব যারা থাকে ধরে মারধর করলো, যে তুই কেন মেয়েদের মতন হচ্ছিস, তুই সবসময় ছেলেদের প্যান্ট শার্ট পরে থাকবি, তুই মেয়েদের মতন কেন হচ্ছিস। তো এরকম অনেক অত্যাচার করলো। অত্যাচার করার পর এখন আমি চিন্তা করলাম যে আমি কি করব।
আমি আপনার কথার সাথে একটু কথা যোগ করি, সেটা হলো আপনি যখন দেখতে পারলেন যে আপনার শারীরিক গঠনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জি জি, মানে যিনি আপনাকে জন্ম দিয়েছেন আপনার মা, হ্যাঁ, আপনার মা কি আপনার সাথে এই বিষয়ে কথা বলছে কিনা যে তুমি তো ছেলে, তোমার পরিবর্তনটা যে হচ্ছে, মানে এটা কি আপনার মা উপলব্ধি করতে হ্যাঁ, পারছে? আমার মাও সেটা বলতেছে কি যে আমার একটা ভালো ছেলে কেন এরকম হয়ে যাচ্ছে। তারপরে কি করছে, একটা ডাক্তারখানায় আমাকে নিয়ে গেছে, নিয়ে যায় সবকিছু চেক আপ করছে, করার পর ওষুধ বড়ি দিছে, আবার ওষুধ বড়িরও কোনো কাজ হয় না। তো একটা কথাই আছে না যে আল্লাহর সাথে কেউ পারে না, এটাই সত্য। তো যাই হোক, তারপর আবার আম্মা, এলাকার প্রতিবেশী, আমার ভাই বোন, অনেকে আমাকে নিয়ে অনেক কথাই আমার জন্য শুনছে, অনেক লাঞ্ছিত আমার জীবনে আসছে, অনেক ঝড়ও আসছে। সেখন আমি কি করলাম, সেখন আমি করলাম এই জীবন আমি রাখবো না। আমি এই ঘর না আমার মসজিদ, মিথ্যা কথা বলা মহাপাপ। সেখন আমি ঠিক করছি যে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। একটি মানুষের কাছে যে চতুর্দিকে যে চাপ সৃষ্টি যদি আসে, সেই মানুষটা কখনো, মানে আপনি যে আত্মহত্যা করবেন এরকমটা ভাবছেন, এটা কি লজ্জা থেকে নাকি যারা প্রতিবেশী আছে তাদের অত্যাচার থেকে? যারা প্রতিবেশী এরকম লজ্জা, যেরকম আমার আম্মা এসে বলে কি তোর জন্য রাস্তাঘাটে যেতে পারি না, আমার ভাই এসে বলে কি হিজড়ার ভাই যাচ্ছে, সমাজে চুলকানি, আবার তারপরে এলাকার চেয়ারম্যান মেম্বার বলে যে হিজড়াকে এই বাসার থেকে মহল্লার থেকে বের করে দিব, আর হয়তো আমরা থাকবা, আর না ছাড়া তোমার ছেলেকে বের দিব করে। এইসব মানে মানসিক টেনশনে সেখন আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না যে আমি কোথায় যাই, আমি আশ্রয় নিব। লাস্টে কি করলাম, আমি গলায় দড়ি দিছি, সব কিছু টাঙ্গাইছি ফ্যানের সাথে, আমি আত্মহত্যা করবো। এই ফাঁকে এলাকার লোকজন আমাকে বাঁচাইছে, বাড়ির সব বাঁচাইছে। বাঁচানোর পরে সেখন আমি চিন্তা করছি যে এখন আমি কোথায় যাব। সেখন দেখি আমাদের অনেক দূর থেকে আমাদের দেশে হিজড়ারা আসে। সেখন আমি একটা হিজড়ার কাছে আমি গেলাম, যে করলাম আমাকে দেখেন যে আপনারা তো অনেক জায়গাতে যান, আমার বাড়িতে এরকম অত্যাচার টর্চার আমার কাছে হচ্ছে, আমাকে একটা ভালো জায়গায় আপনি আমাকে নিয়ে যেতেন, যেখানে আমি একটু ডাল ভাত খেয়ে আমার জীবনটাকে মানে বাঁচাতে পারবো। সে এখন কী করলো, সে এখন সুন্দর করে একটা হিজড়ার বাসায় আমাকে, সেই হিজড়াটার নাম ছিল তামান্না, সেই হলো আমার ছিল, হ্যাঁ আমার গ্রামে। সে আবার কি করে, ঢাকাতে সে আমার মতনই কাজ করে। সেই বিষয়টা আমরা আসবো, তার আগে আপনার আরেকটু কথা আমরা জানবো, দর্শকদেরও জানার, যেহেতু তাদের আগ্রহ আছে, আমরা একটু জানার চেষ্টা করবি। আপনি যে 13-14 বছর বয়সে আপনি বুঝতে পারলেন যে আপনার শারীরিক গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনার প্রতি বিভিন্ন ধরনের মানে অত্যাচার পারিবারিক বা সামাজিক এবং পাড়া প্রতিবেশী তারা মানে করা শুরু করছে, তো আপনার যারা বন্ধু বান্ধব ছিল ছোটবেলায়, পাশের বাসার বান্ধবী বা সাইডের বাসার বন্ধু বা পাশের বাড়ির বন্ধু বান্ধব, তারা আপনার সাথে কি আচরণ করতো? তারা কি মানে আপনার কোনো ধরনের, আপনার সাথে মানে কোনো ধরনের খারাপ আচরণ বা খারাপ ব্যবহার বা যৌন আচরণ এরকম করতো? যৌন আচরণ করছে। তারপরে আমাকে একটা ছেলে, সে আমার দেশে ভালোবাসতো। ছেলেটার নাম হলো মানে ছেলেটার নাম যেন কি সুমন নাকি ছিল, ঠিক আছে। ছেলেটা আমাকে খুবই ভালোবাসে, তার সাথে আমার একটু শারীরিক একটু সম্পর্ক ছিল। আর এলাকার মানে গেলে বন্ধু বান্ধব অনেক হাসাহাসি টিক্কারি মারতো, হিজড়া হয়েছে বা তারপরে রাস্তা দিয়ে গেলে পরে শীষ দিত, পোলাপান যেটা বলে ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলে, ঠিক আছে। আপনি মানে এই যে আপনার সাথে একটা দুর্ব্যবহার করতো পাড়া প্রতিবেশী, তার মধ্যে আপনি আবার যখন আপনার দৈহিক গঠন চেঞ্জ হচ্ছে, এরপর আপনি আবার যখন আপনি এক বন্ধুর সাথে মানে রিলেশনে জড়াচ্ছেন, তখন কি আপনার মানে ভিতরে কোনো ধরনের মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতো কিনা যে আমি? হ্যাঁ, হতো যখন আমি যখন ওই ছেলেটা যখন আমাকে যখন ভালো যখন বাসতো, সে এখন হলো বলতো কি যে এই যে হিজড়ার ডার্লিং যাচ্ছে, মানে রাস্তা দিয়ে যায় এমন করে এই যে হিজড়ার বউ যাচ্ছে। এখন ওই ছেলেটা সে এখন আমাকে বলে দেখ তোর জন্যে আমাকে মানুষে অপমান করে, ক্রিটিসাইজ করে। সে এখন আমি কি করবো, সে এখন লাস্টে ওর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। তা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে আবার কেমনে, ওই ছেলেটাই আমাকে আবার মানে বাসায় যায় পড়াশোনা করাতো, মানে পড়াশোনা করতে করতে ওর সাথে আমার একটা আন্তরিক একটা সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, সে আমার একটা মাস্টার ছিল, সে এখন আমি একটু ছোট, সেটা হালকা মিডিয়ামের ছিল। তো এরকম করতে করতে সম্পর্ক যখন হয়ে গেছে, এখন বলতো কি যেন ঘনিষ্ঠ যখন হয়ে গেছে, সবাই যখন জানলো না ওই যে উনি হলো ওই হিজড়ার ডার্লিং,
এরকম করে করে খেপায় ক্রিটিসাইজ করে। তো অনেক অত্যাচারী সহ্য করে ভোগ করে যখন দেখলাম যে নিজের দেশে আমি টিকাতে পারলাম না, টিকতে পারছি না, সেখন আমি কি করছি, সেখন আমি আমার একটা বান্ধবী, সে ঢাকায় থাকে, নাম কি তামান্না, সেই তাকে আমি বলেছি যে দেখো আমাকে কোনো একটা হিজড়ার ঘরে আমাকে তুমি নিয়ে যাও। পরে ও আমাকে কি করলো, 2 কাপড়ে নিয়ে এসে একটা হিজড়ার ঘরে আমাকে দিল। তারপরে এরকম দুঃখ কষ্ট করে করে চলতে চলতে ফিরতে আজ এতটা পর্যায়ে আমি আসছি। আচ্ছা, এখন আপনার বয়স কত? এখন আমার বয়স হয়তো 23-24 হতে পারে। 23-24। ছোটবেলা আপনার কি নাম ছিল? ছোটবেলা আমার নাম ছিল হলো জালাল। জালাল, যেটা সত্য কথা। আচ্ছা, জালাল থেকে চুমকি। হ্যাঁ। চুমকি নামটা কখন আসলো? ঢাকাতে এসে নাকি গ্রামে? না, ওই গ্রামে সবাই বলতো চুমকি চুমকি, মানে আমাকে মাসে বলতো তোর নাম কি রে, আমি কত আমি চুমকি। ওই যে টিভিতে আগে অ্যাডভার্স করতো যে বিটল বিস্কুট খাইতে খাইতে যায় বলে একটা অ্যাডভার্স করতো না, ওই অ্যাডভার্স থেকে পরে নামটা মানে থোয়া হয়েছিল। আপনি নিজেই রাখছেন? জি জি জি। আচ্ছা, তো সম্মানিত দর্শক, আমরা ক্যামেরার সামনে যিনি আছেন তিনি তৃতীয় লিঙ্গের একজন নারী। তিনি জালাল থেকে চুমকি হলেন। সেই চুমকি হওয়ার গল্পটি আমরা নিয়ে হাজির হব দ্বিতীয় পর্বে। আপনাদেরকে দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।